ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন ফাইনাল 2021 সমাধান করব। এখানে মোট 50 নম্বরের প্রশ্ন আছে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগ, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? অপশান এ বাহু বাহু বাহু, অপশান বি বাহু কোণ বাহু, অপশান সি কোণ কোণ বাহু, অপশান ডি কোণ কোণ কোণ। আমরা জানি সর্বসমতার ক্ষেত্রে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির ন্যূনতম একটিকে সমান হতে হবে, অর্থাৎ কোণ 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 এটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। তাই অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে, একটি বাহুর দৈর্ঘ্যের সাংখ্যমান হবে ক্ষেত্রফলের সাংখ্যমানের বর্গমূল, অর্থাৎ স্কোয়ার রুট অফ 4/49। কিন্তু এখানে বাহুর দৈর্ঘ্য চাওয়া হয়েছে, সুতরাং বাহুর দৈর্ঘ্যের সাংখ্যমানের পর একক লিখতে হবে। স্কোয়ার রুট অফ 4/49 ইকুয়ালস 2/7। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে 2/7 সেমি। অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো। 1.69 এর বর্গমূল হলো স্কোয়ার রুট অফ 1.69 ইকুয়ালস স্কোয়ার রুট অফ 169/100 ইকুয়ালস স্কোয়ার রুট অফ 13 ইন্টু 13 লিখতে পারি, ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 100কে স্কোয়ার রুট অফ 10 ইন্টু 10 লিখতে পারি, ইকুয়ালস 13/10 ইকুয়ালস 1.3। এভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি, অথবা 1.69কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। 1 ইন্টু 1 1, দশমিক দিলাম, দশমিকের পর দুটি অঙ্ক নামাতে হবে, 6 9, 1 দ্বিগুণ 2 লিখলাম, একক অঙ্ক 3 বসালাম। তাহলে এখানে 3 বসালাম, 3 ইন্টু 3 9, 3 ইন্টু 2 6। তাহলে নেওয়া বর্গমূল 1.3। অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো। এক্স ওয়াই ইকুয়ালস, আমরা এ বি এর সূত্র জানি a+b/2 এর হোল স্কোয়ার মাইনাস a-b/2 এর হোল স্কোয়ার। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস x+y/2 এর হোল স্কোয়ার মাইনাস x-y/2 এর হোল স্কোয়ার। অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। পাঁচের সমস্যাটি লক্ষ্য করো। যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে, তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো। ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ অফ ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। সপ্তম প্রশ্নটি লক্ষ্য করো। a² - b² ইকুয়ালস a² - b² ইকুয়ালস a+b হোল ইন্টু a-b। অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। একের দাগের শেষের প্রশ্নটি লক্ষ্য করো। প্রশ্নে বলা হয়েছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ হলো যথাক্রমে। রাস্তা সহ জমির দৈর্ঘ্য এখানে লক্ষ্য করো 20 মিটার, আর রাস্তাটি চওড়া বলা হয়েছে 3 মিটার। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য 20 মিটার যোগ 3 মিটার যোগ 3 মিটার, অর্থাৎ 26 মিটার। রাস্তা বাদে জমির প্রস্থ, রাস্তা সহ জমির প্রস্থ বলা হয়েছে 21 মিটার। তাহলে রাস্তা 3 মিটার 3 মিটার বাদ দিলে 21 থেকে 6 মিটার বাদ 15 মিটার, অর্থাৎ রাস্তা সহ জমির দৈর্ঘ্য হবে 26 মিটার, রাস্তা বাদে জমির প্রস্থ হবে 15 মিটার। তাহলে যথাক্রমে 26 মিটার 15 মিটার। অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। দুয়ের দাগ, সত্য বা মিথ্যা লেখো। প্রথম বিবৃতি, x+y এর হোল স্কোয়ারের সূত্র থেকে x - y এর হোল স্কোয়ারের সূত্র নির্ণয় করতে y এর পরিবর্তে -y লিখতে হবে। প্রদত্ত এই বিবৃতিটি সত্য। দ্বিতীয় বিবৃতিটি লক্ষ্য করো। 4 - x হোল ইন্টু x - 4 ইকুয়াল 16 - x স্কোয়ার। 4 - x হোল ইন্টু x - 4 ইকুয়ালস মাইনাস অফ x - 4 হোল ইন্টু x - 4 ইকুয়ালস মাইনাস অফ x - 4 এর হোল স্কোয়ার ইকুয়ালস মাইনাস অফ x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 4 8x প্লাস 4 স্কোয়ার 16 নট ইকুয়াল 16 - x স্কোয়ার। অতএব প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। তৃতীয় বিবৃতিটি লক্ষ্য করো। চিত্রে কোণ
এক ও কোণ 2 পরস্পর অনুরূপ কোণ। আমরা লক্ষ্য করি কোণ 1 এবং কোণ 2 দুটি অন্তস্থ কোণ এবং ছেদকের বিপরীত পার্শ্বে আছে, সুতরাং এরা একান্তর কোণ, অনুরূপ কোণ নয়। প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। চতুর্থ বিবৃতিটি লক্ষ্য করো। চিত্রে বিষমবাহু ত্রিভুজ এবিসি এর একটি উচ্চতা এডি, এডি ত্রিভুজটির একটি মধ্যমা। এডি ত্রিভুজটির একটি মধ্যমা হতো যদি ডি বিসি এর মধ্যবিন্দু হতো। যেহেতু এবিসি বিষমবাহু ত্রিভুজ, এডি উচ্চতা, সুতরাং ডি বিসি এর মধ্যবিন্দু নয়, অর্থাৎ এডি ত্রিভুজটির মধ্যমা নয়। প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। পঞ্চম বিবৃতিটি লক্ষ্য করো। দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ চিত্র। হ্যাঁ, দুটি স্তম্ভ পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেইটি দ্বিস্তম্ভ চিত্র। প্রদত্ত এই বিবৃতিটি সত্য। ষষ্ঠ বিবৃতিটি লক্ষ্য করো। প্রথম ট্রেনের গতিবেগ এক্স কিমি প্রতি ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ ওয়াই কিমি প্রতি ঘন্টা। ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে এক্স মাইনাস ওয়াই কিমি। দুটি ট্রেন পরস্পর একই দিকে চললে, ধরি প্রথম ট্রেনটি ঘন্টায় এক্স কিমি যায়, দ্বিতীয় ট্রেনটি ঘন্টায় ওয়াই কিমি যায়। যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয় তাহলে এক্স মাইনাস ওয়াই কিমি দূরত্ব তারা প্রতি ঘন্টায় যাবে। কিন্তু ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে তখন তারা 1 ঘন্টায় যাবে এক্স প্লাস ওয়াই কিমি, অর্থাৎ প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। সপ্তম বিবৃতিটি লক্ষ্য করো। চিত্রে কোণ 1 ও কোণ 2 কোণ জোড়াকে একান্তর কোণ বলা হয়। আমরা লক্ষ্য করি কোণ 1 এবং কোণ 2 একান্তর কোণ নয়, তাই প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। শেষের বিবৃতিটি লক্ষ্য করো। এক্স এর যে কোনো মানের জন্য এক্স প্লাস 5 হোল ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15 এর সমান চিহ্নের দুপাশে মান সমান হয়, তাই এটি একটি অভেদ। হ্যাঁ, এক্স এর যে কোনো মানের জন্য বামপক্ষ সমান ডানপক্ষ, অতএব এটি একটি অভেদ। প্রদত্ত এই বিবৃতিটি সত্য। সংক্ষিপ্ত উত্তরহীন প্রশ্ন। এখানে মোট 6টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথম স্তম্ভ বরাবর সময় মিনিট এককে, দ্বিতীয় স্তম্ভ বরাবর দূরত্ব মিটার এককে দেওয়া হয়েছে। গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্কের সাহায্যে এক্স এর মান নির্ণয় করো। যেহেতু সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্কের সাহায্যে এক্স এর মান নির্ণয় করতে হবে, তাই প্রথমে আমরা দেখে নেব সময় ও দূরত্ব সরল সমানুপাতি না ব্যস্ত সমানুপাতি। আমরা জানি গতিবেগ একই থাকলে সময় বৃদ্ধির সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায়, সময় হ্রাসের সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব হ্রাস পায়। অতএব গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি। নির্ণেয় সমানুপাত্রী হলো 1:25 প্রপোর্শন 150:x। সমানুপাতের চতুর্থ পদ নির্ণয় করতে হবে। অতএব x ইকুয়ালস, আমরা জানি চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ সমান 0 25 × 5 125 5, তাহলে 12 25 × 1 25 প্লাস 12 37। অতএব x ইকুয়ালস 3750, অর্থাৎ দূরত্ব 3750 মিটার। প্রশ্নে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো। আমরা সরাসরি লিখতে পারি নির্ণয় এক্স 3750। যেহেতু দূরত্ব মিটার এককে প্রকাশ করা হয়েছে তাই আমরা লিখতে পারি দূরত্ব 3750 মিটার। 3 দাগের দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। 2009 সাল পড়ার বই 1200, গল্পের বই 1400। 2010 সাল পড়ার বই 800, গল্পের বই 1100। তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কনের জন্য প্রথমে আমরা একটি অনুভূমিক অক্ষ নেব এবং
একটি উলম্ব অক্ষ নেব। যেহেতু 2009 সাল এবং 2010 সাল 2 সালের তথ্য দিতে হবে, তাই ধরি প্রথমে 2009 সালের এবং তারপরে 2010 সালের তথ্য উল্লেখ করব। এখানে আছে পড়ার বই এবং গল্পের বই। আমরা পড়ার বই একটি স্তম্ভের সাহায্যে এবং গল্পের বই পাশে আরেকটি স্তম্ভের সাহায্যে উল্লেখ করব। ধরি পড়ার বইটি একটি রেখাঙ্কিত স্তম্ভের সাহায্যে, গল্পের বই একটি অরেখাঙ্কিত স্তম্ভের সাহায্যে উল্লেখ করব। তাহলে প্রথমে বলা হয়েছে পড়ার বই 1200, গল্পের বই 1400। 1200-1400 এটা উল্লেখ করার জন্য আমি এই স্কেলে এখানে দেখতে পাচ্ছি 7 সেমি পর্যন্ত নেওয়া যাবে। তাহলে 1400-র জন্য যদি 7 সেমি করি, অর্থাৎ 1 সেমিতে 200 নিতে হবে। তাহলে 0.5 সেমির জন্য বা হাফ সেমির জন্য 100। এরূপ দাগ কেটে নিলাম, অর্থাৎ এখানে লিখলাম 100, এরপরে 200, 300, 1200, 1300, 1400। আমরা 1400-র বেশিও কাটাতে পারি, সর্বোচ্চ এখানে 1400 আছে, তাই 1400 পর্যন্ত দাগ করে নিলাম। এরপরে 2009 সালে কি বলা হয়েছে? পড়ার বই 1200। ধরি প্রথমে পড়ার বই উল্লেখ করব। তাহলে 1200 এই সোজা আছে, আমরা এই সোজা একটা দাগ কেটে নেব। অথবা 200 বইকে প্রকাশ করছি 1 সেমির সাহায্যে, সুতরাং 1200 বইকে 6 সেমির সাহায্যে প্রকাশ করব। তাই উপরের দিকে 6 সেমি পর্যন্ত একটি রেখা টেনে নিতে পারি, অথবা এই সোজা 1200 দাগ করতে পারি। এই পাশাপাশি দুটি রেখা টেনে নেব, একটি স্তম্ভ বানাবো। যেহেতু এটি পড়ার বইকে উল্লেখ করছে, সুতরাং এটিকে রেখাঙ্কিত করব। এর পাশে উল্লেখ করব গল্পের বই 1400। তাহলে 14/7 অর্থাৎ 7 সেমি নিতে হবে। ঠিক এটাকে বর্ধিত করতে হবে 1 সেমি, বা এখান থেকে পুনরায় আমরা 7 সেমি নিতে পারি। তার পাশে আরেকটি সমান দৈর্ঘ্যের রেখাংশ নিতে হবে এইভাবে। 2010 সালের ক্ষেত্রে পড়ার বই 800 আছে, 8/4, সুতরাং 4 সেমি নেব। পাশে আরেকটি সমান্তরাল সরল রেখাংশ নেব 4 সেমি। এরপরে গল্পের বই 1100 আছে, 11/2 5.5, তাহলে 5.5 দেখে নিলাম, অর্থাৎ 4 থেকে আরও 1.5 বর্ধিত করলাম। 5.5 আরেকটি সমান্তরাল রেখাংশ নিতে হবে এইভাবে আমরা দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে পারি। 3 দাগের তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো। m + 1/m = -p হলে দেখাও যে m² + 1/m² = p² - 2। তাহলে বাম পক্ষ m² + 1/m² m² + 1/m² কে 1/m এর হোল স্কয়ার আকারে লিখতে পারি। a² + b² = a + b এর হোল স্কয়ার - 2ab। সূত্রানুযায়ী m + 1/m এর হোল স্কয়ার - 2 * m * 1/m। এখানে m + 1/m = -p প্রদত্ত। তাহলে -p এর হোল স্কয়ার - 2 * m * 1/m, m * 1/m আসলে 1, তাহলে -p এর হোল স্কয়ার -2। পাশে উল্লেখ করে দেব, যেহেতু m + 1/m = -p -p এর হোল স্কয়ার p² - 2 ডান পক্ষ প্রমাণিত। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো। √2 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। যেহেতু 2 এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, তাই 2 এর পর দশমিকের ডান দিকে আমরা ন্যূনতম 6টি শূন্য দেব। 2, 4, 6। 1 × 1 1, 2 থেকে 1 বিয়োগ করে পাই 1। তাহলে এখানে 1-এর দ্বিগুণ 2 লিখতে হবে। এরপরে দুটি অঙ্ক বসাতে হবে। এখানে 0 আছে, 0 আছে। এখানে আমরা 4 দিলাম, এখানে 4 দিলাম।
তাহলে এখানে দশমিক চিহ্ন দিতে হবে। 24কে 4 দিয়ে গুণ করলে পাই 96, 100 থেকে 96 বিয়োগ করে পাই 4। পরের দুটি অঙ্ক 0 0 নামালাম। 14 এর দ্বিগুণ এখানে 28 লিখতে হবে। এরপরে এখানে আমরা 1 দেব। 281কে 1 দিয়ে গুণ করে পাই 281। 400 থেকে 281 বিয়োগ করতে হবে, বিয়োগফল হবে 119। দশমিক তুলে দিলে সংখ্যাটি হয় 141। 141-এর দ্বিগুণ এখানে বসাতে হবে 282 এবং এর পরের দুটি অঙ্ক 0 0 নামাতে হবে। আমরা একইভাবে এখানে 4 দেব, এখানে 4 দেব। 4 গুণ 4 16, 6 1, 4 গুণ 2 8 1 9, 4 গুণ 8 32 2 3, 4 গুণ 2 8 আর 3 11। 11,900 থেকে 11,296 বিয়োগ করতে হবে 4। 9 থেকে 9 বিয়োগ করে পাই 0, 8 থেকে 2 বিয়োগ করে পাই 6। এর পরের অঙ্কগুলো আমরা দেখব না, কারণ প্রশ্নে বলা হয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তাহলে 2 দশমিক স্থানের পর 3 দশমিক স্থানে কি আছে তা আমাদের দেখে নিতে হবে। অতএব √2 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 1.4। আমরা দেখলাম দশমিকের পরে তৃতীয় স্থানে 4 আছে। আমরা জানি 5 বা 5-এর বেশি থাকলে দ্বিতীয় স্থানের এই অঙ্কটির সাথে 1 যোগ করতে হতো, কিন্তু এখানে 4 আছে, সুতরাং একই থাকবে। পাঠ্যপুস্তকের 126 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করো। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো হলো বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ অথবা কোণ কোণ বাহু, সমকোণ অতিভুজ বাহু। 3 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। x + y = 5 এবং x - y = 1 হলে 8xy হোল ইন্টু x² + y² এর মান নির্ণয় করো। প্রদত্ত এই দুটি সমীকরণ সমাধানের মাধ্যমে আমরা x ও y এর মান পাবো। সেই মান এই সংখ্যামালায় বসালে সংখ্যামালাটির মান নির্ণয় করা যাবে, অথবা সরাসরি সূত্রের ব্যবহার করতে পারি। 8xy ইন্টু x² + y² ইকুয়ালস 4xy ইন্টু 2 ইন্টু x² + y², অর্থাৎ 8 এর পরিবর্তে 4 ইন্টু 2 লিখলাম, ইকুয়ালস 4xy x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু x² + y² x প্লাস y এর হোল স্কোয়ার প্লাস x মাইনাস y এর হোল স্কোয়ার ইকুয়ালস x প্লাস y এর মান 5 প্রদত্ত, তাহলে 5 স্কোয়ার মাইনাস x মাইনাস y ইকুয়ালস 1 প্রদত্ত, 1 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আমরা পাশে উল্লেখ করে দেব, যেহেতু x প্লাস y ইকুয়ালস 5 এবং x মাইনাস y ইকুয়ালস 1 ইকুয়ালস 5 স্কোয়ার 25 মাইনাস 1 স্কোয়ার 1 হোল ইন্টু 25 প্লাস 1 ইকুয়ালস 24 ইন্টু 26। অতএব নির্ণীয় মান 624। এরপর 4 দাগ। 4 দাগে দুটি প্রশ্ন আছে। প্রথমে আছে সংখ্যা রেখায় 6 এবং -2কে দেখাও। এই সরল রেখার কোনো একটি অবস্থানে 0 সংখ্যাটিকে প্রথমে স্থাপন করলাম। এরপর অন্যান্য সংখ্যাগুলো স্থাপনের সুবিধার্থে 1 সেমি অন্তর বিন্দুগুলি নেব। অর্থাৎ ডান দিকের বিন্দুগুলি পরপর +1 +2 +3 +4 +5 +6 +7 +8, বাম দিকে -1 -2, এইভাবে। প্রথমে বলা হয়েছে 6 অর্থাৎ +6 এই পর্যন্ত, তাহলে 0 থেকে ডান দিকে 6 ঘর এগিয়ে যেতে হবে। তাহলে অভিমুখ উল্লেখ করব +6 বা 6। তার সাথে যোগ করতে বলা হয়েছে -2, যেহেতু -2 যোগ করতে বলা হয়েছে, সুতরাং 2 ঘর পিছিয়ে আসতে হবে। আমরা
তাহলে 2 সেমি পিছিয়ে আসব এইভাবে, বা দেখে নিতে পারি এখানে 6 থেকে 1 ঘর পিছিয়ে এলে 5, তার থেকে 1 ঘর পিছিয়ে এলে 4, তাহলে শেষ অবস্থান এই সোজা। এভাবে পিছিয়ে এসেছি, অভিমুখ এদিকে উল্লেখ করব, এটা -2। অতএব 6 + -2 = 4 বা +4। অতএব নির্ণেয় যোগফল = +4। 4 দাগের দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। প্রথম বীজগণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করো। প্রথম বীজগণিতিক সংখ্যামালা 14x⁴ y⁶ -21x³ y⁵ তাকে ভাগ করতে হবে দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা দিয়ে। তাহলে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখব, ভাগ চিহ্ন দেব। এরপরে আছে দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা -7x⁴ y⁴। প্রয়োজনে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে নেব। তাহলে লবে ভাজ্যকে লিখতে হবে 14x⁴ y⁶ -21x³ y⁵ এবং হরে লিখতে হবে ভাজককে -7x³ y⁴ ইকুয়ালস, আমরা পৃথক পৃথকভাবে ভাগ করে নেব। 14x⁴ y⁶ ডিভাইডেড বাই -7x³ y⁴ মাইনাস অফ 21x³ y⁵ ডিভাইডেড বাই -7x³ y⁴ ইকুয়ালস, তাহলে 14কে -7 দিয়ে ভাগ করে পাবো -2x⁴ 4 - 3 y⁶ -4 মাইনাস মাইনাস প্লাস 21কে 7 দিয়ে ভাগ করে পাই 3x⁴ 3 - 3 y⁵ -4, অর্থাৎ আমরা পাচ্ছি -2x⁴ 1 y⁵ 2 প্লাস 3x⁴ 0 y⁴ 1 ইকুয়ালস -2xy² প্লাস 3y। অতএব নির্ণেয় ভাগফল সমান -2xy² প্লাস 3y। 5-এর দাগে মোট 3টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 5। 5-এর দাগের প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। ABC একটি ত্রিভুজ আঁকো যার BC সমান 5.5 সেমি, কোণ ABC সমান 60 ডিগ্রি অর্থাৎ B কোণ 60 ডিগ্রি এবং কোণ ACB অর্থাৎ C কোণ 30 ডিগ্রি। আমরা প্রথমে 5.5 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ নেব। ধরি এটি BC রেখাংশ যার দৈর্ঘ্য 5.5 সেমি। তাহলে প্রথমে একটি রশ্মি নেব, যার একটি প্রান্তবিন্দু B, ধরি BX একটি রশ্মি। BX রশ্মির B বিন্দুকে কেন্দ্র করে BC এর সমান করে বা 5.5 সেমি এর সমান করে একটি রেখাংশ কেটে নেব। অর্থাৎ যে ত্রিভুজ ABC অঙ্কন করব তার এখানে BC বাহু, BC সমান 5.5 সেমি। প্রশ্নে বলা হয়েছে ABC ত্রিভুজের B কোণ 60 ডিগ্রি। B বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ওই বৃত্তচাপ BCকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে কেন্দ্র করে পুনরায় একই ব্যাসার্ধের একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। উভয় বৃত্তচাপ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু এবং B বিন্দু সংযোগ করে বর্ধিত করে দিলাম। অর্থাৎ যে ত্রিভুজটি অঙ্কন করব তার B কোণের মান 60 ডিগ্রি হয়ে গেল। আরও বলা হয়েছে C কোণের মান 30 ডিগ্রি।
তাই সি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটি ব্যাসার্ধের প্রথমে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। সেই বৃত্তচাপ বিসিকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে কেন্দ্র করে পুনরায় আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। উভয় বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে পুনরায় আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং আগের বিন্দু থেকে পুনরায় একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। অর্থাৎ এক্ষেত্রে শেষের এই ছেদ বিন্দু এবং সি বিন্দু সংযোগ করে বর্ধিত করলে আমরা যে কোণটি পাব সেটি 30 ডিগ্রি। তাহলে এই দুটি বর্ধিত রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিলাম এ বি সি ত্রিভুজ, যার বিসি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি, বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 30 ডিগ্রি। এক্ষেত্রে পেনের পরিবর্তে আমরা পেন্সিল ব্যবহার করব। 5-এর দাগের দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। মনে করি আয়তক্ষেত্রাকার জমিটির প্রস্থ x মিটার, একক মিটার লিখলাম কারণ ক্ষেত্রফলের একক বর্গমিটার দেওয়া হয়েছে। প্রশ্নানুসারে জমিটির দৈর্ঘ্য সমান প্রস্থের দ্বিগুণ অর্থাৎ x মিটারের দ্বিগুণ 2x মিটার এবং জমিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 2x ইন্টু x বর্গমিটার সমান 578 বর্গমিটার প্রদত্ত। তাহলে 2x ইন্টু x সমান 578 বা x স্কোয়ার সমান 578 ভাগ 2 সমান 2 গুণ 2 4, 8 গুণ 2 16, 9 গুণ 2 18 বা x সমান স্কোয়ার রুট অফ 289 এর বর্গমূল নির্ণয় করে নিতে হবে। এখানে শতক অঙ্ক 2 1 ইন্টু 1 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করে 1 পেলাম, পরের দুটি অঙ্ক নামালাম। 1-এর দ্বিগুণ 2, এখানে 7 লিখতে হবে, 7 7 49, 9 4, 7 গুণ 2 14 আর 4 18 সমান 17। প্রশ্নে বলা হয়েছে জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো। অতএব জমিটির প্রস্থ আমরা x মিটার ধরেছি, x এর মান 17 মিটার, দৈর্ঘ্য সমান 2 ইন্টু 17 মিটার সমান 34 মিটার এবং পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ 2 ইন্টু 34 প্লাস 17 মিটার সমান 2 ইন্টু 51 মিটার সমান 102 মিটার। এর শেষের প্রশ্নটি লক্ষ্য করো। 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করো। 90 মিটার লম্বা রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। অতএব রেলগাড়িটি 25 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য অর্থাৎ 90 মিটার। অতএব 1 সেকেন্ডে যায় 90/25 মিটার। অতএব 1 ঘন্টায় অর্থাৎ 3600 সেকেন্ডে যায় 90/25 গুণ 3600 মিটার। যেহেতু 1 ঘন্টায় কত কিমি দূরত্ব যায় তা নির্ণয় করতে হবে, তাই দূরত্বকে কিমি এককে প্রকাশ করে নেব। 90 গুণ
3600 বাই 25 গুণ 1000 কিমি। এরপর এই ভগ্নাংশ আকারটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। লব ও হরকে 100 দিয়ে ভাগ করলাম, লব ও হরকে 10 দিয়ে ভাগ করলাম, সমান 9 গুণ 36 ভাগ 25 কিমি, সমান 9 গুণ 6 54 4 5, 9 গুণ 3 27 আর 5 32, 324 ভাগ 25 কিমি। প্রয়োজনে ভাগটি আমরা পাশে করে দেখব। 324 ভাগ 25, 25 একে 25, 74, 25 গুণ 2 50, 24 দশমিক 0, 25 গুণ 9 225, 15, 0, 25 গুণ 6 সমান 150। তাহলে পেলাম 12.96 কিমি। অতএব রেলগাড়ির গতিবেগ 12.96 কিমি প্রতি ঘন্টা বা ঘন্টায় 12.96 কিমি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।